দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটা নিয়ে আজ আমরা আলোচনা করব। সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যে ছোট গল্পকার হিসেবে বিখ্যাত। 1930 সালে জন্ম মুর্শিদাবাদ জেলার ঘোষবাসপুর গ্রামে অভিজাত মুসলিম পরিবারে। বাড়িতে সাহিত্য সংস্কৃতির একটা আবহ ছিল। তার মা আনোয়ারা বেগম প্রখ্যাত কবি ছিলেন। পরবর্তীকালে সৈয়দ মুস্তাফা সিরাজ বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং সেই সূত্রে লোকনাট্য দল আলকাপের সদস্য হন। এই সময় তিনি লোকনৃত্য ও লোকনাট্যের প্রশিক্ষণ দিতেন এবং আলকাপ এই নাট্য দলের সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতেন। পরবর্তীকালে তিনি ছোট গল্প, কবিতা ইত্যাদি লিখতে শুরু করেন এবং ছোট গল্পকার হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। তার এই যে আলকাপ দলের সঙ্গে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার ছোট গল্পগুলিকে সমৃদ্ধ করেছে। পরবর্তীকালে তিনি বেশ কয়েকটি উপন্যাসও লেখেন। বাংলা সাহিত্যের অন্য স্বাদের ছোট গল্প এবং উপন্যাস লেখার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজকে আমরা মনে রেখেছি। বহু পুরস্কার পেয়েছেন তিনি। আমরা যখন আমাদের এই ভারতবর্ষ গল্পটি নিয়ে আলোচনা করব, তখন দেখব যে এই ভারতবর্ষ গল্পটিতেও তার যে গ্রাম বাংলার সম্পর্কে তার অভিজ্ঞতা, তার যে জীবন দর্শন, জীবন বোধের একটা ব্যক্তি গভীরতা, সেটা এই গল্পে কীভাবে ছায়া ফেলেছে। আমরা গল্পটা পড়া শুরু করি। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানা থেকে তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারি, 2টো মুদিখানার আর একটা আড়ত আছে। একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইটভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা। শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘুরে পিচের উপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে, আবার চুপচাপ বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজারের বর্ণনা রয়েছে। বাজারটা কোনখানে? পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানেই সেই বাজারটা। পিছনে একটা গ্রাম আছে, সেই গ্রামটা বাঁশবনে ঢাকা, অর্থাৎ এটা একটা গ্রামাঞ্চলের বাজার। কতগুলো গ্রামকে নিয়ে যেমন একটা বাজার অঞ্চল গড়ে ওঠে মফস্বলে, সেই ধরনের একটা বাজার। গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু সভ্যতা কোথায় পৌঁছেছে? বিদ্যুৎ পৌঁছয়নি, কিন্তু সভ্যতার আলো কোথায় পৌঁছেছে না, আমেদাবাদের কারখানার তৈরি পোশাক আশাক কিন্তু গ্রামের যুবক যুবতীরা ব্যবহার করে। বাজারে বিদ্যুৎ আছে। বাজারে কিসের কিসের দোকান আছে? 3টে চায়ের দোকান আছে, 2টো সন্দেশের দোকান আছে, 3টে পোশাকের, একটা মনোহারির দোকান আছে, 2টো মুদিখানার আর একটা আড়ত আছে। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন মানে ধান কল, ধান থেকে যেখানে চালটা বার করা হয়। তার পিছনে ইটভাটা আছে। ইটভাটা মানে নিশ্চয়ই জানো, যেখানে ইট তৈরি করা এবং পোড়ানো হয়। চারপাশ থেকে গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি বাজারে বেশ জমজমাট ভাব থাকে, তারপরে সব ফাঁকা হয়ে যায়। কিছু আলো জলে দূরে, কিছু নেড়িকুত্তার ছায়া পিচের উপরে ঘুরে, আর রাস্তা দিয়ে, পিচের সড়ক দিয়ে ট্রাক শহরের দিকে চলে যায়। আর পেঁচার ডাকে স্তব্ধতা ঘনিয়ে আসে, অর্থাৎ রাত 9টার পরে বাজারের সেই জমজমাটি ভাব আর থাকে না, শূন্যতা গ্রাস করে বাজারকে। মফস্বলের একটা বাজারের যা স্বাভাবিক চিত্র, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে এমসিকিউর প্রশ্ন কী আসতে পারে? বাজারটা কোথায় গড়ে উঠেছে? পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে সেখানেই বাজারটা গড়ে উঠেছে।
গ্রাম কিসে ঢাকা? গ্রাম বাঁশ বনে ঢাকা। কিভাবে বিমর্ষ সভ্যতার মুখ গ্রামে চোখে পড়ে? যখন কাঁচা রাস্তা ধরে আমেদাবাদের কোনো যুবক যুবতী আমেদাবাদে তৈরি পোশাক পরে কোনো যুবক যুবতী আসে। কটা চায়ের দোকান আছে বাজারে? 3টে। কটা সন্দেশের দোকান আছে? 2টো। পোশাকের দোকান কটা? 3টে। মনোহারির দোকান কটা? 1টা। মুদিখানার দোকান কটা? 2টো। আড়ত কটা আছে? 1টা। হাস্কিং মেশিন কটা আছে? 1টা। ইটভাটা কোথায় আছে? বাজারের পিছনে। কটা অবধি বাজারে জমজমাট ভাব থাকে? রাত 9টা অবধি। তারপরে বাজারের পরিবেশ কেমন হয়? এটা এসে কিউতে আসতে পারে। তারপরে বাজারের পরিবেশ শূন্যতা গ্রাস করে, কিছু আলো দেখা যায়, কিছু নেড়িকুত্তার ছায়া ঘুরে পিচে সড়কের ওপর, কখনো কখনো 2টো একটা ট্রাক চলে যায় শহরের দিকে। আর বাঁকের মুখে কি গাছ আছে? একটা বট গাছ। সেখানে কার ডাক শোনা যায়? আদ্যিকালের একটা পেঁচার ডাক মাঝে মাঝে শোনা যায়। এই হলো এইটুকুর মধ্যে এমসিকিউর যা প্রশ্ন আসবে সেটা। এর পরের প্যারায় আমরা যাই, পরের অনুচ্ছেদে যাই। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হরে তারা বলে ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। তাহলে সময়টা কিসের ছিল? সময়টা ছিল শীতকাল। কোন ঋতু ছিল সময়টা? বাজারের কোন দিকে একটা বিশাল মাঠ ছিল? উত্তর দিকে। সেখান থেকে শীতকালে উত্তরে বাতাস বয়, জানো তোমরা, কনকনে বাতাস বয়ে আসছিল। আকাশ ধূসর হয়ে গেল মেঘে, বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলা মানে হচ্ছে দক্ষিণবঙ্গ, যেটাকে আমরা এখন বলি, সেটাকেই বলা হয় গঙ্গার পশ্চিম পাড়ে যে বাংলা, তাকেই বলা হয় রাঢ় বাংলা। সেই রাঢ় বাংলাতে শীত এমনিতেই খুব বেশি পড়ে, আর বৃষ্টিতে শীত আরও বেড়ে গেল। আর যদি শীতকালে বৃষ্টি হয় তাহলে ভদ্রলোক এর নাম দিয়েছে পৌষে বাদলা, আর ছোট লোকেরা একে কি বলে? বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে যদি বাতাস হয় তাহলে তাকে কি বলে? ফাঁপি বলে। সেবার আবহাওয়া কি হয়ে পড়েছিল? ফাঁপি হয়ে পড়েছিল। অর্থাৎ বৃষ্টি এবং বাতাস এই দুটোই চলছিল সমানে। এদিকে তখনও ধান খেতে ধান পুরো কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমল একটা দিন, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। কিন্তু মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সারা বাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাটা বাড়ে। ধানের মরশুম, আজ নয় হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। তাহলে এই যে অকালে দুর্যোগ, তাতে ওই পাকা ধান খেতে পড়ে আছে, ফলে ধানের খুব ক্ষতি হয়ে যাবে। মানুষজনের মেজাজ সেই জন্য খারাপ হয়ে গেছে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর অপেক্ষা করছে কবে রোদ উঠবে। আর মাঝে মাঝেই মেজাজ খারাপ, মাথা গরম, ফলে ভগবানকেও তারা গালাগাল দিতে ছাড়ছে না। একবার করে বলছে যে মাথার উপরে আর কেউ নেই। এইবারে মেজাজ যখন হারাচ্ছে তখন তর্ক বাঁধছে, এমনকি তর্ক করতে করতে মারামারিও শুরু হয়ে যাচ্ছে। কখনো কখনো তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, যে অনেক কিছু বিষয় নিয়ে তর্ক চলছে। সেইখানে যেমন অভিনেতা অভিনেত্রী গায়ক এসব আছে, তেমনি আবার মুখ্যমন্ত্রী এমএলএ আছে, আবার গ্রামের
পাশের বাস করে যে লোকটি, সেই সরাবাউরিও তার মধ্যে এসে যাচ্ছে। আর যত তর্ক চলছে, আড্ডা চলছে, চাওয়ালা তত বিক্রি বাটা বাড়ছে, সে ধারেই বিক্রি করে যাচ্ছে চা, কারণ সে জানে যে চাষবাস যখনই ধান উঠবে তখনই এইগুলো ধারগুলো সব শোধ হয়ে যাবে। তাহলে এখান থেকে এমসিকিউর প্রশ্ন কি কি, যে লোকের মেজাজ বিগড়ে গেছিল কেন? শীতকালে অকাল দুর্যোগ শুরু হয়েছিল, মাঠে ধান পড়েছিল, কাটা হয়নি, তাই তাদের মেজাজ বিগড়ে গেছিল। কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে কি বলেছিল? চেঁচিয়ে বলেছিল মাথার উপর কেউ নেই, কোনো শালা নেই। কি কি বিষয় নিয়ে তর্ক চলছিল? বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক, ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরাবাউরি, সব কিছু নিয়েই তর্ক চলছিল। এরপর পরের অনুচ্ছেদে আমরা যাই। সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। তাহলে সবাই যখন আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজ নেই, বৃষ্টির দিনে সকাল থেকে রাত পর্যন্ত সবাই চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, সেই সময় এক বুড়ি এলো। বুড়ির চেহারা কেমন? সে ধুরথুরে কুঁজো একটা ভিখিরি বুড়ি। চেহারা ভালো নয়, রাক্ষসীর মতো দেখতে, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় সে পরে আছে, গায়ে জড়ানো একটা তেল চিটে তুলোর কম্বল, আর হাতে একটা ছোট্ট লাঠি। পিচের রাস্তায় ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে সে এলো। তার মুখে বলি রেখা পড়ে গেছে। মুখে দেখবে বয়স বেড়ে গেলে যে দাগ হয়ে যায়, সেই রকম দাগ তার মুখে দেখেই মনে হচ্ছে তার বয়স অনেক হয়েছে। সুদীর্ঘ আয়ুর চিহ্ন তার মুখে আঁকা রয়েছে, মানে অনেক কাল সেই পৃথিবীতে বেঁচে আছে, সেটা বোঝা যাচ্ছে তার মুখের ওই রেখাগুলো দেখে। তর্কের মধ্যেই সে চায়ের দোকানে ঢুকলো এবং তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। এই বুড়িকে তারা এই অঞ্চলে কখনো দেখেনি, হঠাৎ করে দেখছে। এই দুর্যোগে সে কিভাবে বেঁচে পড়তে হেঁটে হেঁটে চলে এলো সেটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং তারা তর্ক থামালো তখন। তাহলে এইখান থেকে যে প্রশ্ন আসবে, এসে কেউ প্রশ্ন, বুড়ির চেহারা বা 2 নম্বর 3 নম্বরে 5 নম্বরের প্রশ্ন যখন ভাগ করে 2 নম্বর 3 নম্বরে আসে, তখন এটাকে দেওয়া হয় যে বুড়ির চেহারা কীরকম, বুড়ির চেহারার বর্ণনা দাও, কিংবা সেই সময় কে এসেছিল চায়ের দোকানে, তার চেহারা কেমন ছিল। এই একটা প্রশ্ন এখান থেকে হতে পারে। এগোই একটু। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কোথায়, তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজ দেখছি, এই বাদলায় তেজির টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকেই আসি, লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা, তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠলো, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোঁদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে সে পা ছড়ালো। বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। তাহলে বুড়ি চা খেয়ে সবার দিকে তাকালো, কিছু বলল না। একজন তাকে জিজ্ঞেস করলো যে সে কোথা থেকে এসেছে। বুড়ি রেগে গেল, বলল, সে কথায় তোমাদের কি কাজ? আবার ওরা বলল যে বাবা কি তেজ, একেবারে তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গিয়ে তাদের গালাগাল দিল, বলল, আমি যেখান থেকে আসি তোমাদের কি? আবার একজন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, সেটাই এরা জিজ্ঞেস করছে। বুড়ি বলল, তোমাদের মাথায়। এইবার সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলে চায়ের দাম মিটিয়ে দিল।
লোকগুলো চেঁচিয়ে বলল বুড়িটা নিঘাত মরবে। বুড়ি বলল তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি কোথায় গেল, বটতলায়। বটতলাটা ফাঁকা, মাটিটা ভিজে কাদা হয়ে রয়েছে। সেখানে একটা শেকড়ের উপরে বুড়িতে হেলান দিয়ে সে বসে পড়ল। সে এত সুন্দরভাবে বসলো যে দেখে মনে হলো তার এরকম করে কাটানোর অভিজ্ঞতা অনেক আছে। অর্থাৎ বুড়ি বৃক্ষবাসিনী। বৃক্ষবাসিনী মানে গাছের তলায় যে বাস করে। তাহলে এ পর্যন্ত এমসিকিউর প্রশ্ন যা হতে পারে সেটা হলো যে বুড়িকে সবাই কিসের মতো বেরিয়ে পড়েছে বলেছিল? তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছিল। বুড়িকে কোথায় থাকো জিজ্ঞেস করলে সে কি উত্তর দিয়েছিল? তোমাদের মাথায়। যখন বুড়ি সবাই বলেছিল মরবে রে, নিঘাত মরবে বুড়িটা, বুড়ি কি উত্তর দিয়েছিল? বলেছিল তোমাদের শতগোষ্ঠী মরুক। বুড়ি কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল? বটতলায়। কাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে? বুড়িকে। কেন বলা হয়েছে? সে গাছের তলায় যেভাবে বসেছিল তাতে মনে হয়েছিল তার এভাবে কাটানোর অভিজ্ঞতা অনেক আছে, তাই তাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে। কেউ কেউ কোথায় বুড়িটাকে গেলেই পারতো এই কথা বলেছিল। কেউ কেউ বলেছিল বুড়িটা বারোয়ারি তলায় গেলেই পারতো। এরপরে কাকে নিয়ে তর্ক জমে উঠল? এরপরে বুড়িকে নিয়ে তর্ক জমে উঠল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে। তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন থাকবে। পৌষে বাদলা সম্পর্কে, এটা কিন্তু এমসিকিউর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন কি আছে? ডাকপুরুষ আসলে ওই একজন প্রবাদ প্রতিম পুরুষ, বলা হয় যে এদের কথা নাকি প্রবাদ হয়ে আমাদের চলছে। যেমন খনার বচন, ডাকপুরুষের বচন, এইগুলো অনেক দিন ধরে আমাদের সংস্কৃতিতে চলছে। তো ডাকপুরুষের বচনটা কি? শীতকালে বৃষ্টি সম্পর্কে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব 3 দিন। এটা কিন্তু আসে এমসিকিউর প্রশ্নে যে শীতকালে বৃষ্টি সম্পর্কে গ্রামাঞ্চলে প্রচলিত ডাকপুরুষের বচনটি কি? শনিতে বাদলা থাকলে কতদিন থাকবে? 7 দিন থাকবে। মঙ্গলে থাকলে কতদিন থাকবে? 5 দিন থাকবে। বুধে লাগলে কতদিন থাকবে? 3 দিন থাকবে। আর অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলার সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসাড়। তাহলে এই বাদলা কবে লেগেছিল? এখান থেকে একটা এমসিকিউর প্রশ্ন। কবে লেগেছিল? মঙ্গলবারে। যেদিন বৃষ্টি থামলো সেদিন লোকজন কি আবিষ্কার করলো? সেদিন লোকজন আবিষ্কার করলো যে সেই বটগাছের গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে এবং তার কোনো সাড় নেই। অনেক বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল নিঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল সর্বনাশ, তাহলে শ্যালকুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নাকে হাত দিয়ে দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে? ফাঁপিতে এক বিকিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করবো চৌকিদারদা? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মেরে। বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ি শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। তাহলে অনেক বেলা হয়ে গেল, কিন্তু বুড়ি নড়ছে না দেখে চাওয়ালা জগায় প্রথম বলল যে বুড়ি নিশ্চয়ই মরে গেছে। একজন বলল যে গন্ধে তো টেকা যাবে না, তাহলে তো এটার ব্যবস্থা করতে হয়। ভিড় জমতে থাকলো। সবাই বুড়ির কপাল ছুঁয়ে নাকে হাত দিয়ে নিশ্চিত হলো যে বুড়ি মরেই গেছে। এবার কি করা যায় মরাটা নিয়ে? চৌকিদারকে খবর দেওয়া হলো। চৌকিদার এসে বলল যে থানায় খবর দিয়ে কোনো লাভ নেই, একটা ভিখিরি ঠান্ডায় পটল তুলেছে, তার আবার থানাতে খবর দেওয়া। 5 কোষ দূরে তাকে থানায় যেতে হবে খবর দিতে। সেই 5 কোষ দূর ঠেঙিয়ে যখন দারোগা আসবেন তখন হয়ে যাবে রাত দুপুর। এদিকে কবে মরেছে তার ঠিক নেই, শরীরটা ফুলে ঢোল হয়ে গেছে। হ্যাঁ, অতক্ষণ মরাটাকে ফেলে রাখার কোনো যুক্তি নেই।
সবাই জিজ্ঞেস করলো তাহলে কি করা যায় চৌকিদারদা? চৌকিদার পরামর্শ দিল যে মাঠ পেরিয়ে গিয়ে 2 মাইল দূরে যে নদী আছে সেটা এখন শুকনো, সেখানে চড়াই ওটাকে ফেলে দিয়ে এসো, তাহলেই হবে। সবাই মিলে গিয়ে বাঁশের চ্যাংদোলা করে বুড়িকে নিয়ে গিয়ে নদীর চড়ায় চিৎ করে ফেলে দিয়ে এলো। আর তপ্ত রোদে বুড়ির শরীরটা পড়ে থাকলো। সবাই আকাশের দিকে চোখ রেখে দেখতে থাকলো যে কখন ঝাঁকে ঝাঁকে শকুন নেমে বুড়ির শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে। এখান থেকে এমসিকিউ যা যা প্রশ্ন হতে পারে। কে প্রথম বলেছিল নিঘাত মরে গেছে বুড়িটা? এই কথাটা কে বলেছিল? চাওয়ালা জগা বলেছিল। চাওয়ালার নাম কি? চাওয়ালার নাম জগা। কাকে খবর দেওয়া হয়েছিল? চৌকিদারকে খবর দেওয়া হয়েছিল। সে চৌকিদার এসে কি বলল? সে এসে বলল থানায় খবর দিয়ে দরকার নেই, হ্যাঁ, এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানায় খবর দিতে যেতে হবে, আবার দারোগার আস্তে আস্তে রাত দুপুর হবে, হ্যাঁ, কখন মরেছে তার হিসেব নেই, বুড়ে এমনি ফুলে ঢোল হয়ে আছে। থানা কত দূরে? 5 কোষ দূরে হচ্ছে থানা। এই একটা এমসিকিউর প্রশ্ন এখান থেকে। লোকজনকে চৌকিদার কি করতে পরামর্শ দিয়েছিল? এসিকিউর প্রশ্ন। কি করতে পরামর্শ দিয়েছিল? বলেছিল মাঠ পেরিয়ে 2 মাইল দূরে যে নদী তার চড়ায় বুড়ির মৃতদেহটা ফেলে দিয়ে আসতে। লোকজন বুড়ির মৃতদেহ নিয়ে কি করেছিল? এসিকিউর প্রশ্ন। লোকজন গিয়ে 2 মাইল দূরের যে নদী তার চড়ায় বুড়ির মৃতদেহ ফেলে দিয়ে চলে এসেছিল। নদী কত দূরে? এমসিকিউর প্রশ্ন। 2 মাইল দূরে। নদী এখন শুকনো কেন? শীতকাল বলে নদীতে বেশি জল নেই, তাই নদী শুকনো। লোকজন বুড়ির মৃতদেহকে কোথায় ফেলে এসেছিল? নদীর চড়ায়। কিসে করে বুড়ির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল? বাঁশের চ্যাংদোলায় করে। ফিরে এসে সবাই কি করেছিল? ফিরে এসে সবাই আকাশের দিকে তাকিয়েছিল কখন শকুন নেমে বুড়ির মৃতদেহকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা পরের পর্ব নিয়ে আলোচনা করব।